একদিকে যখন অপারেশন সিন্দুর পাকিস্তানকে মোক্ষম জবাব, পাকিস্তানকে শিক্ষা দিয়েছে ভারত, ঠিক সেভাবেই জঙ্গির খোঁজে অপারেশন কেল্লার তো রয়েইছে। এবার তার পাশাপাশি তবে কি অপারেশন বাংলাদেশ? পাকিস্তানকে মোক্ষম শিক্ষা দেওয়ার পর পাকিস্তানের এই বন্ধু রাষ্ট্র বাংলাদেশ, যা কিনা ভারতের বর্তমানে শত্রু রাষ্ট্রের তালিকাতেই পড়ে, কারণ বাংলাদেশ থেকে সেভাবেই নানান সময় নানান পরিস্থিতি সামনে এসছে। বিশেষত গত বছর জুলাই আগস্ট সময়কাল থেকে যেভাবে ভারত বিদ্বেষী স্লোগান উঠেছে বাংলাদেশে, এবং তার পরবর্তীতে মোহাম্মদ ইউনূসের ভূমিকা, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক রক্ষা তা এক প্রকার তলানিতে চলে যাওয়া, এই সমস্ত কিছুর মাঝে এবার মোক্ষম শিক্ষা দেওয়ার পথে, অর্থাৎ ভারত শিক্ষা দিতে বাংলাদেশের জন্য কি এই ব্যবস্থা নিয়েছে? কি সেই ব্যবস্থা? কারণ যে ছবি, যে বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাচ্ছি, 17ই মে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ডিজিএফটির তরফ থেকে, অর্থাৎ দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড। সেখান থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বাংলাদেশে পক্ষে আমদানি এবং রপ্তানিতে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। পাকিস্তান চীনের সঙ্গে ঘনিষ্ঠতা যে বাংলাদেশের, সেই বাংলাদেশকেই শিক্ষা এবার ভারতের আন্তর্জাতিক স্তরে। তবে কি এবার আরো চাপে বাংলাদেশ? কেন? কারণ বাংলাদেশি পণ্য আমদানিতে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। তার পাশাপাশি আমদানি রপ্তানির ক্ষেত্রে যেমন বন্দর বেছে দেওয়া হয়েছে, আমদানি নিষেধ করা হয়েছে বেশ কিছু বন্দর থেকে, বেশ কিছু স্থলবন্দর থেকে, বেশ কিছু চেকপোস্ট, এবং তার পাশাপাশি অন্যদিকে রপ্তানির ক্ষেত্রেও অনেকাংশেই কড়াকড়ি আনা হয়েছে। আর এই আমদানি রপ্তানি এক প্রকার থমকে দেওয়া বা থমকে যাওয়া, যা কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কাছে অনেকটা সমস্যার মনে করা হচ্ছে। কেন বলছি? 2020 সাল বাংলাদেশকে একটি ট্রান্সশিপমেন্টের সুবিধা দেওয়া হয় ভারতের তরফ থেকে। এই ট্রান্সশিপমেন্ট কেন? কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা বাংলাদেশের উৎপাদনের থেকে আমদানি রপ্তানিটা এতটাই ঢিলেঢালা, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের আর্থ সামাজিক ব্যবস্থাকে উন্নত করতে প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশ হিসেবে ভারত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। সেক্ষেত্রে এই ট্রান্সশিপমেন্ট, আর সেই ট্রান্সশিপমেন্ট রদও করে দেওয়া হয় গত 9 এপ্রিল। আর তারপর এই নিষেধাজ্ঞা, একবার আপনাদেরকে গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করি যে এই অপারেশন বাংলাদেশ আমদানি নিষেধ হলো ঠিক কোন পথে। ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয়, স্ন্যাক্স, চিপস, মিষ্টি সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, তুলার বজ্র, রং, কাঠের আসবাবপত্র। কোন পথে আমদানি নিষিদ্ধ? অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, তার সঙ্গেই পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি চেকপোস্ট। এরই পাশাপাশি আমদানিতে ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। স্থলবন্দর থেকে রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিকের পাইপ, কাঠের আসবাবপত্র সহ প্লাস্টিক পণ্য, অন্যান্য প্লাস্টিক পণ্যতে। আবার অন্যদিকে মাছ, এলপিজি ও ভোজ্য তেল, তাতে আমদানিতে ছাড় দেওয়া হয়েছে। মাছ, এলপিজি এবং ভোজ্য তেল আমদানিতে ছাড় দেওয়া হয়েছে। আর এখান থেকেই এই মুহূর্তে চারটে চতুষ্কোণে চারটি সীমান্ত, চারটি চেকপোস্টের দিকে আমাদের নজর থাকবে। কারণ একদিকে হিলি আন্তর্জাতিক চেকপোস্ট, শঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, তারই পাশাপাশি ফুলবাড়ি, পার্থপ্রতিম রয়েছে আমাদের সঙ্গে, অন্যদিকে জ্যোতির্ময় রয়েছে পেট্রাপোল থেকে, এবং তার পাশাপাশি শশীকেশ রয়েছে চ্যাংরাবান্ধা থেকে। আর এখান থেকে দাঁড়িয়ে আমি প্রথমেই শঙ্করের কাছে যাওয়ার চেষ্টা করব। শঙ্কর, হিলি আন্তর্জাতিক চেকপোস্ট এবং ঠিক যে পরিস্থিতি, সেক্ষেত্রে এই যে সীমানা, এই মুহূর্তে নির্দেশিকার পর কি পরিস্থিতি? দেখো তিথি, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দিনাজপুরে হিরি সীমান্তে। হিরি যে সীমান্তের চেকপোস্ট রয়েছে, সেই চেকপোস্টে কিন্তু এই দিন কিন্তু একদমই এক্সপোর্ট কিন্তু সামান্য পরিমাণে হয়েছে। অর্থাৎ যে ভারত থেকে যে পণ্যগুলো যায়, সেই পণ্য মাত্র 14খানা গাড়ি গিয়েছে। এবং তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পণ্য যাওয়া বন্ধ রয়েছে, এবং আমদানি কিন্তু ক্ষেত্রে যেটা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ যেটা রপ্তানি করবে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন নিষেধাজ্ঞা গতকালই ভারত সরকার জারি করে, এবং তারপর থেকে
কিন্তু কোনো রকম আজকে বাংলাদেশ থেকে কোনো রকম পণ্য কিন্তু আসেনি ভারতবর্ষে। যদিও ভোজ্য তেল যেটা এলিডেবল অয়েল যেটা আছে, অর্থাৎ রাইস ব্র্যান অয়েল যেটা আসে, সেটা কিন্তু আসার বন্ধ রয়েছে আপাতত। যদিও সেটা আসতে পারে অন্যান্য ক্ষেত্রে, যে মাছ এবং প্রক্রিয়াজাত মাছ আসতে পারে, কিন্তু প্রক্রিয়াজাত খাদ্য এবং অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে তা কিন্তু একদম সমুদ্র বন্দর দিয়ে, অর্থাৎ কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দর দিয়ে আসতে হবে। ফলে দক্ষিণ দিনাজপুর হয়ে হিলি সীমান্ত হয়ে যেই পণ্যগুলো আসতো, অর্থাৎ যেই সে পণ্যগুলো ভারতবর্ষে আসতো এবং ভুটান এবং নেপালে যেত, সেই সমস্ত কিন্তু একদমই বন্ধ রয়েছে। আজকে আমরা যেটা হিলিতে দেখতে পেলাম, এখানে যে ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, ইমিগ্রেশন চেকপোস্টে কিন্তু একদমই সাধারণ মানুষ যাতায়াত করছে। 80 জন পারাপার করেছে, তার মধ্যে যেটা জানতে পারা গিয়েছে বেশিরভাগই কিন্তু মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা। পাশাপাশি হিলির যে সীমান্ত রয়েছে, অর্থাৎ হিলির বন্দর রয়েছে, শঙ্কর, যে ছবি তুমি দেখাচ্ছ সেই ছবি তুমি দেখাতে থাকো শঙ্কর। এরই পাশাপাশি ফুলবাড়ির দিকেও নজর রাখবার চেষ্টা করব, অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্ট, এবং সেই ফুলবাড়ি সীমান্তের ঠিক কি ছবি, অর্থাৎ এই যে চেকপোস্ট, যেখান থেকে আমদানি রপ্তানির বেশ কিছু নিষেধাজ্ঞা আনা হয়েছে, সেখান থেকে পার্থপ্রতিম রয়েছে সরাসরি। পার্থপ্রতিম, কতটা প্রভাব পড়লো? দেখো দিদি, তুমি কিছুক্ষণ আগে যে কথা বলছিলে যে কেন্দ্রের এই নির্দেশিকার পর, যে নির্দেশিকা এতটাই গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্তে। নির্দেশিকা জারি হওয়ার পর রবিবার সকাল থেকে কিন্তু এই সীমান্ত দিয়ে বাংলাদেশের রপ্তানি একেবারে বন্ধ হয়েছে। কিন্তু সীমান্তের ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন এই নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। সাময়িকভাবে তারা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন অবশ্যই হবেন, কিন্তু যেভাবে বাংলাদেশ সহ তার পড়শি দেশগুলো ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের এই সিদ্ধান্তকে তারা কুর্নিশ জানাচ্ছে। কিন্তু পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ইন্দো বাংলার ফুলবাড়ির এই সীমান্ত দিয়ে সিংহভাগই পাথর যায় বাংলাদেশে। কিন্তু তাদের অভিযোগ, ব্যবসায়ীদের অভিযোগ, ইউনিশ সরকার স্থাপনের পর কোনো না কোনো প্রকারে গড়িমসি করে তারা কিন্তু ভারতের সঙ্গে সেই ব্যবসাটা রাখছেন না। কিন্তু সরকারিভাবে সেরকম কোনো নির্দেশ না থাকলেও বিভিন্ন অজুহাতে তারা ভারতের সাথে ব্যবসাটা করছেন না। কিন্তু ঠিক একইভাবে এই শুল্ক পথকে কেন্দ্র করেই ভুটান কিন্তু ঠিক বাংলাদেশের সাথে ব্যবসা করছে। আবার ঠিক এই শুল্ক পথকে কেন্দ্র করেই এখনও পর্যন্ত বাংলাদেশ কিন্তু নেপাল এবং ভুটানের সাথে ব্যবসা করছেন। তবে রবিবারের সকাল থেকে ফুলবাড়ির ইন্দো বাংলা সীমান্ত অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট গাড়ি চলাচল কম হচ্ছে। ভুটানের গাড়ি দুপুর অবধি চললে পরেও বিকেলের পর থেকে কিন্তু এই এলাকা প্রায় ফাঁকা হতে চলেছে। তিথি, বেশ, পার্থপ্রতিম আমাদের সঙ্গে থাকো। এরই পাশাপাশি পেট্রাপোলের দিকে নজর রাখবার চেষ্টা করব। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি পেট্রাপোল সীমান্ত থেকে রয়েছে। জ্যোতির্ময়, একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ এই বাংলাদেশ থেকে আসা পোশাক, এই কটন সামগ্রী সমস্ত কিছু প্রায় 40%, এবং সেখান থেকে দাঁড়িয়ে অনেকাংশেই কি ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে? কি পরিস্থিতি সেখানকার? দেখো দিদি, পেট্রাপোল হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ল্যান্ডপোর্ট এবং ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ল্যান্ডের মাধ্যমে যে ব্যবসা হয় সেটা পেট্রাপোল বন্দর দিয়ে। আর এই পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের যে সুতি বস্ত্র প্রত্যেক দিন, যেটা ব্যবসায়ী জানিয়েছেন, যদি 240 থেকে 300 গাড়ি বাংলাদেশ থেকে আসে ভারতে পণ্য নিয়ে, সেখানে 40%-এর উপরে থাকে হচ্ছে সুতি বস্ত্র। আর এই সুতি বস্ত্রই কিন্তু বাংলাদেশ থেকে পেট্রাপোল বন্দর দিয়ে ভারতে যে আমদানি করা হতো বা বাংলাদেশ যে রপ্তানি করতো, সেটা কিন্তু গতকালের নিষেধাজ্ঞার পরে বন্ধ হয়ে গিয়েছে। ফলে আমরা কিন্তু বলতে পারি বাংলাদেশ সরকারকে বড়সড় ধাক্কা দিল ভারত সরকার। কারণ তারা কিছুদিন আগেই এমনই একটি নির্দেশিকা জারি করেছিল, এই সুতি বস্ত্র যদি আনতে হয় তাহলে তাদের কিন্তু কলকাতা বন্দর অথবা মুম্বাই বন্দর দিয়ে জল পথে আনতে হবে, অর্থাৎ খরচ অনেক বাড়বে। ফলে আমরা বলতে পারি যে এই পেট্রাপোল বন্দর দিয়ে যে সুতি বস্ত্র বা অন্যান্য কিছু সামগ্রী আছে, তার মধ্যে বিশেষ করে যে সুতি বস্ত্রের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা, সেটা কিন্তু বাংলাদেশকে একটা বার্তা দেয়া। পাশাপাশি আরো কিন্তু বিভিন্ন রকম নিষেধাজ্ঞা করেছে। খাওয়ার যে সমস্ত দ্রব্য আছে, যেমন লিচু ড্রিঙ্কস থেকে আরম্ভ করে বাংলাদেশ থেকে, তাদের কিন্তু বাংলাদেশের থেকেও ভারতে কিন্তু মার্কেট অনেক বড়। সেই কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য দিয়ে বা সেভেন সিস্টার বা পশ্চিমবঙ্গ পেট্রাপোল দিয়ে কিন্তু এখানে আসে। সবকিছুর উপর নিষেধাজ্ঞা না থাকলেও ভারত সরকার কিন্তু এই সমস্ত পণ্যের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু সুদূরে মেঘ দেখছে। একবারে জ্যোতির্ময় আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, তাতে দাঁড়িয়ে যে
সমস্যার মধ্যে, অর্থাৎ এই যে চেকপোস্ট বা অন্যদিকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল, সেই পেট্রাপোলে কতটা সমস্যার সম্মুখীন হতে পারে ব্যবসায়ীদের, এই বিষয়গুলো যথেষ্ট প্রশ্নের মুখে পড়ছে। এবং তারই পাশাপাশি আরও একটা দিক রয়েছে, কারণ এই চ্যাংরাবান্ধা, শশীকেশ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। শশীকেশ, চ্যাংরাবান্ধায় এর প্রভাব কতটা পড়লো? কারণ আমদানির ক্ষেত্রে, অর্থাৎ আমদানি নিষেধ করা হয়েছে যে পথগুলির মধ্য দিয়ে, পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা অন্যতম একটি জায়গা, সেক্ষেত্রে প্রভাব কতটা পড়ছে বা আগামীতে পড়বে? একেবারে তিথি, দেখো গতকাল যে কেন্দ্র সরকার যে নির্দেশিকা জারি করেছে, তারপরে আজকে সকাল থেকে যে চ্যাংরাবান্ধা যে স্থলবন্দর রয়েছে, সেখানে যে বাংলাদেশ থেকে যে সমস্ত গাড়িগুলো আসে সেটা কিন্তু একেবারেই আসছে না। তবে তোমাকে জানিয়ে রাখবো যে প্রতিদিন 90টি ট্রাক সেটা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসে, যেটা ভারত হয়ে চ্যাংরাবান্ধা হয়ে নেপাল ও ভুটানের দিকে যায়। তবে এই যে আজকে সকাল থেকে যে আমদানি সেটা কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। সেই ক্ষেত্রে মূলত যে বাংলাদেশের যারা ট্রাক চালকরা রয়েছে তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে এই যে ভারত সরকারের সিদ্ধান্তে কিন্তু যে ব্যবসায়ীরা রয়েছে বাংলাদেশের, তারা কিন্তু ক্ষতির মুখে পড়বে। তবে চ্যাংরাবান্ধা স্থলবন্দরেও কিন্তু যেটা নির্ভর করে এই আমদানির উপরে, সেই ক্ষেত্রে এখানকার ব্যবসায়ীরা কিছুটা ক্ষতি মুখে পড়লেও স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু জানাচ্ছে যে দেশের স্বার্থে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারা সরকারের পাশে রয়েছে। পাশাপাশি কিছুটা ক্ষতি হলেও সরকারের সিদ্ধান্তকে তারা কিন্তু স্বাগত জানিয়েছেন। সব মিলিয়ে যে অন্যান্য দিন যে চ্যাংরাবান্ধা স্থলবন্দরে যেভাবে ভিড় থাকে সকাল থেকে, সেই ভিড় কিন্তু আজকে সকাল থেকে দেখা যায়নি। পাশাপাশি বাংলাদেশ থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়ির সংখ্যা কিন্তু একেবারেই শূন্য বলা চলে। তিথি, একেবারে এই শশীকেশ, যে ছবি তুমি দেখাচ্ছিলে, অর্থাৎ যে সমস্যাগুলোর দিকে আমাদের নজর থাকবে এবং তার পাশাপাশি বাংলাদেশের উপর কতটা প্রভাব পড়তে পারে সেই দিকেও আমাদের নজর থাকবে। এবং এখান থেকেই আপাতত ধন্যবাদ জানাবো আমাদের 4 সহকর্মী আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে সরাসরি। এবং যে বিষয়গুলো এই মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ তা হলো এই সীমান্ত, অর্থাৎ একের পর এক সীমান্ত ধরে যে আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে, যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকার উপর ভিত্তি করে বাংলাদেশ কতটা উপকার হয়, এটা একটা বিষয়। আন্তর্জাতিক স্তরে প্রবল চাপের মুখে কি পড়ছে তাহলে বাংলাদেশ, এটা যেমন আরও একটা বিষয়। ঠিক তার পাশাপাশি এই বাংলাদেশ, যে বাংলাদেশের ভারত বিদ্বেষী স্লোগান শুনতে পাওয়া গিয়েছিল, পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার মধ্য দিয়ে ভারত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে কোনো রকম দুশ্মনী তারা সহ্য করবে না, সেই বাংলাদেশকে আরও একটা শিক্ষা দেওয়ার এই পথ। আর এখান থেকেই এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। আমি দেবাশিস বাবুকে স্বাগত জানাবো এবং একদম প্রথম যে বিষয়টা জানতে চাইবো দেবাশিস বাবু, ভারত বাংলাদেশের সম্পর্ক বা বাংলাদেশের সঙ্গে পাকিস্তান চীনের সম্পর্ক নতুন করে আর বলবার প্রয়োজন না পড়লেও পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়ার পর ভারতের এই চাপ, তা বাংলাদেশের কাছে আদৌ কি সামলে নেওয়ার? দেখুন, পাকিস্তানকে তো আমরা নিষেধাজ্ঞা আরোপ করিয়েছি, অর্থাৎ পাকিস্তানের সাথে বাণিজ্য বন্ধ করে দিয়েছি আমরা। এবার প্রয়োজন ছিল বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার, কারণ বাংলাদেশ বারবার ভারতের উপর যে ডিপেন্ডেন্সি ওদের, এটাকে অস্বীকার করে। এবং আমাদের যে সাপ্লাই চেন বাংলাদেশে মানে কন্টিনিউয়াস যাওয়ার ফলে ওদের দ্রব্যমূল্যের দাম কিছুটা স্থিতিশীল থাকে। আদারওয়াইজ ওরা যদি অন্যান্য দেশ থেকে আমদানি করতো তাহলে ওদের দ্রব্যমূল্যের দাম আরো আকাশ ছোঁয়া হতো। এখন প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে আমাদের যে কটন, আমাদের যে ফার্মাসিউটিক্যালস গুডস, আমাদের ফুডস, ড্রাই ফ্রুটস, পালস সবকিছু যায় বাংলাদেশে এবং ভেহিক্যালসও যায়। এখন আমাদের যে 2023-এর যে বাণিজ্যের যে দুদেশের মধ্যে ট্রেড ভলিউম, সেটা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে 2023 সালে প্রায় 11.3 বিলিয়ন ইউএস ডলার ব্যবসা করেছিল বাংলাদেশের সাথে, আমরা এক্সপোর্ট করেছিলাম। পক্ষান্তরে বাংলাদেশ ভারত এক্সপোর্ট করেছিল 1.89 বিলিয়ন ইউএস ডলার, খুবই কম। এখন এই যে বাংলাদেশের যে আজ ঘোষণা হলো ভারতের সরকার তরফ থেকে, অর্থাৎ স্থলবন্দরগুলো প্রায় নিষিদ্ধ বাণিজ্যের জন্য কিছু কিছু পণ্যের জন্য ওপেন রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গ সমেত ত্রিপুরা, অসম, যে আবার মেঘালয় সীমান্তে যে বাণিজ্য চলতো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে দেখুন কতগুলো ইম্প্যাক্ট আসবে। একটা তো বাংলাদেশের যে ব্যবসায়ীরা রয়েছে, বাংলাদেশের যে সরকার রয়েছে, তারা প্রবল চাপের সম্মুখীন হবে। পাশাপাশি ভুটান এবং নেপালকে একটা শিক্ষা দেওয়া হলো। কেন বলছি? কারণ BBIN সার্কের মধ্যে একটা সাব রিজনাল গ্রুপ ছিল, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, একটা সংস্থা। এতে করে 2015 সাল নাগাদ ভারত রাজি হয়েছিল বা 4 দেশ রাজি হয়েছিল যে বাংলাদেশ তো নেপাল আর ভুটানে ডিরেক্ট ব্যবসা করতে পারে না। ফলে ভারতের উত্তরবঙ্গের ফুলবাড়ি করিডোর হয়ে
দেখা যাচ্ছে যে ভুটানের ব্যবসা করতো, ভুটান থেকে ডলোমাইট যে পাথর এগুলো নিত বেশিরভাগ, ভুটানে গিয়ে সাপ্লাই করতো, নেপালেও ব্যবসা করতো এবং যাত্রীবাহী বাস চলাচলেরও অনুমতি দিয়েছিল ঢাকা থেকে কাঠমান্ডু। এইটা পুরো প্রক্রিয়া বন্ধ থাকবে। এই বন্ধ থাকার ফলে কি হবে, যে বিশেষ করে যে বাংলাদেশের যে সরকার ভাবছে যে চায়না বা অন্যান্য দেশ থেকে তারা পণ্য আনতেই পারেন, কিন্তু সেখানে যে কত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হবে এবং সাপ্লাই চেনটা কিন্তু অটুট থাকবে না। ফলত বাংলাদেশকে আমরা সামরিক উপায়ে আক্রমণ না করে আমরা মানে ওদেরকে হাতে মারার যে পরিকল্পনা সেটা করলাম। আর বাংলাদেশ যদি সংশোধিত না হয় তাহলে কিন্তু এরকম আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমরা শুধু দুটো অপশন খোলা রাখলাম, একটা হচ্ছে যে কলকাতা বন্দর ইস্টার্ন পার্টের জন্য, অর্থাৎ ওরা যদি আমদানি রপ্তানি করে তাহলে জাহাজ পথে বা নৌপথে করবে, অনেক কষ্ট পড়বে। ওদিকে মুম্বাই বন্দর, অর্থাৎ বাংলাদেশ কি করে যে গুজরাটের আঙ্কেলেশ্বর বা ওই সমস্ত এলাকা থেকে প্রচুর পরিমাণে রং এবং মানে টেক্সটাইলের জিনিসপত্র ওরা আমদানি করে। ফলে এই প্রক্রিয়ায় বাংলাদেশের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপরেও কিন্তু একটা বড় আঘাত হানবে। কারণ হচ্ছে শুধুমাত্র নর্মাল সাপ্লাই চেইন নয়, কারণ ওই টেক্সটাইল শিল্পের উপর বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ দাঁড়িয়ে রয়েছে। এবার আসি হচ্ছে যে প্রতিবেশী যে বললাম নেপাল এবং ভুটানকে একটা বার্তা দেয়া, তারাও কিন্তু বিগত কয়েক বছর ধরে মানে তারাও বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে তারা বিগত কয়েক বছর ধরে ভারত বিরোধিতায় লিপ্ত হয়েছিল এবং তারা দেখা যাচ্ছে যে ভারতের বিরোধিতা করতে গিয়ে তারা চায়নার সাথে ঘনিষ্ঠতা স্থাপন করেছিল। একেবারে দেবাশিস বাবু আমাদের সঙ্গে থাকুন এবং এখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কি সেই গুরুত্বপূর্ণ বিষয়? যেমনটা দেবাশিস বাবু বলছিলেন, আবারও আপনার কাছে যাওয়ার চেষ্টা করব, কারণ এই যে বিষয় অর্থাৎ নেপাল ভুটান এদেরকেও বার্তা দেওয়ার যে প্রসঙ্গ আপনি উত্থাপন করলেন। দেখুন, নেপাল এবং ভুটানকে বার্তা দেওয়ার বিষয় ছিল এই যে ডোকলাম যখন হয়েছিল 2017-তে, ডোকলাম ভুটানের অংশ এবং চায়না দখল করেছিল, তারপর ভারত ভুটানের হয়ে লড়াই করতে চেয়েছিল চায়নার সাথে। এবং নেপালে দেখা যাচ্ছে 2020-তে করোনার সময় কালাপানি রিভার ওদের ম্যাপের মধ্যে ঢুকিয়ে নিয়েছে এবং বারবার চীনাপন্থী কথাবার্তা বলছে। নেপালকে শিক্ষা দেওয়ার জন্য 2015 সালে আমরা ব্লকের সৃষ্টি করেছিলাম নেপাল সীমান্তে এবং ওদের গ্যাসের দাম 4 গুণ বেড়ে গিয়েছিল। ওদের পেট্রোলিয়াম পণ্য আমাদের এখান থেকে যায়, পুরো নৌ বাণিজ্য ভারতের উপর দিয়ে চলে দুদেশের। তারপরেও ভারত বিরোধিতা লিপ্ত হয়েছে। সুতরাং এই বাংলাদেশকে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার পরে বাংলাদেশকে শিক্ষা দিলাম এবং বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে এই দুই দেশকেও শিক্ষা দিলাম। কারণ বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ মানে এই দুই দেশের সাথে স্থল বাণিজ্য বন্ধ হয়ে যাবে আগামী দিনে। আমাদের সাথে চলবে কিন্তু বাংলাদেশের সাথে করতে দেওয়া হবে না। সুতরাং ভারত যে জিও স্ট্র্যাটেজিক্যাল লোকেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এবং ভারতকে অস্বীকার করে ভারতকে কম গুরুত্ব দিয়ে যে দক্ষিণ এশিয়া চলা যাবে না, এই বার্তা দেওয়া প্রয়োজন ছিল। এবং দেখবেন আপনি বারবার নমনীয় বিদেশ নীতি গ্রহণ করার ফলে এই দেশগুলো মনে করে যে ভারত একটা দুর্বল দেশ, অর্থাৎ ভারত মানে কিছুই করতে পারবে না। সুতরাং ভারত এই মূর্খ মানে লোকদের দ্বারা পরিচিত রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে বর্তমান যেটা চলছে, তারা জানেই না আসলে রিয়েলিটিটা কোথায়। এবং এই অবস্থায় দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ জনমত সরকারের বিরুদ্ধে যাবে এবং তারা বলবে যে কেন ভারতের সাথে বেশি মাত্রায় উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য ভারত আমাদেরকে শাস্তি দিয়েছে। সুতরাং অভ্যন্তরীণ জনমতের চাপে পড়বে সে দেশের সরকার। পাশাপাশি বাংলাদেশ চেষ্টা করছে দেখলাম যে মিয়ানমারের সাথে একটা করিডোর সৃষ্টি করে সেখান থেকে বাণিজ্য করতে এবং সেখানে মোহাম্মদ ইউনিসের সাথে সেখানে সেনাপ্রধানের কথাবার্তা হয়েছে এবং বাকবিতণ্ডা হয়েছে। সুতরাং আগামী দিনে বাংলাদেশ যদি অল্টারনেটিভ অ্যাক্সেস পেতে চায়, পেতেই পারে, কিন্তু সেখানেও মনে রাখতে হবে যে এই যে জিওগ্রাফিক্যাল কম্পালশন ইন্ডিয়ার, সেই কম্পালশনটাকে অস্বীকার করা যাবে না। এবং যে নৌপথগুলো রয়েছে, বাণিজ্যের নৌপথগুলো যদি পাকিস্তানের সাথে বাণিজ্য করে, বাংলাদেশ বাণিজ্য শুরু করেছে, যে এই মেরিটাইম সিলেন্স গুলো রয়েছে, আমাদের পণ্যবাহী জাহাজগুলো যেগুলো পাকিস্তান থেকে বাংলাদেশে যাবে, সেটা ইন্ডিয়ান ওশানের উপর দিয়ে যাবে বা বে অফ বেঙ্গলের উপর দিয়ে যাবে বা অ্যারাবিয়ান সির উপর দিয়ে যাবে, সেটা ভারত সেগুলোকে শেয়ার করে। সুতরাং সেখানেও যদি কখনো জলসীমানা অতিক্রম করে যদি সন্দেহভাজন কিছু দেখি, সেই পাকিস্তানি জাহাজ কিন্তু আমরা আটকাতে পারি। সুতরাং বাংলাদেশকে শুধু আমরা স্থলবন্দর বন্ধ করে বাংলাদেশকে শিক্ষা দিচ্ছি না, বাংলাদেশকে কিন্তু নৌপথে আমরা আগামী দিনে অন্যান্য দেশের সাথে যে বাণিজ্য করে বাংলাদেশ, সেগুলোর সাথেও কিন্তু এখান থেকেই আমি আরো বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবার চেষ্টা করব আপনার কাছে। বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ ফল হোক, ফ্রুট জুস হোক বা ফলের স্বাদযুক্ত যে কোনো পানীয় হোক বা অন্য কোনো ক্ষেত্রে প্রক্রিয়াজাত মিষ্টি, মিষ্টান্ন, মিষ্টির প্রক্রিয়াজাত যে কোনো খাদ্য এবং বিভিন্ন
এই রকমই বিভিন্ন কিছু রয়েছে তালিকায়, তুলার বজ্র থেকে শুরু করে কাঠের আসবাবপত্র, যে ক্ষেত্রে যা আমদানি নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, বেঁধে দেওয়া হয়েছে আমদানির পথ, অর্থাৎ আমদানির পথকে অনেক সংকুচিত করা হয়েছে, কমিয়ে আনা হয়েছে এবং তাতে ঘুরপথে বাংলাদেশকে এগোতে হবে। বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে তাদের দ্রব্য আমদানির ক্ষেত্রে বা রপ্তানির ক্ষেত্রে। এবং এখান থেকে আমি দেবাশিস বাবুর কাছে আসবার চেষ্টা করব, যখন অপারেশন সিন্দুর চলছিল বা সেই সময়ে অনেকাংশেই আমরা আলোচনায় শুনেছিলাম যে কোথাও একটা পাকিস্তান হয়তো সরাসরি ভারতের সঙ্গে যুঝে উঠতে না পেরে তারা বাংলাদেশকে ঢাল করতে পারে, পাকিস্তানের জঙ্গিরা তারা বাংলাদেশে গিয়ে আশ্রয় নিতে পারে, বাংলাদেশ থেকে ভারতে আক্রমণ করার পথটা অনেক বেশি সহজ। এই সমস্ত কিছু যখন ভারতের আকাশে বাতাসে ঘোরাফেরা করছিল, তখন এই সমস্ত কিছু যদি ইঙ্গিতবহ হয়ে থাকে, তাই তার আগে এই কূটনৈতিক পদক্ষেপ ভারতের এটা দরকার ছিল। দেখুন, মানে অভ্যন্তরীণ জনমতের চাপ ছিল ভারতের অভ্যন্তরে যে বাংলাদেশকে এতটা কেন আমরা ছাড় দিচ্ছি, কেন বাংলাদেশের উপর আমরা ব্যবস্থা নিচ্ছি না। যে বাংলাদেশ আমাদের দ্বারা সৃষ্ট একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের জনগণের একটা অংশ যারা প্রো পাকিস্তানি এবং মৌলবাদী, তারা বলছেন যে তারা ভারতকে দখল করে নেবেন, বা কলকাতা দখল করবেন, উত্তর পূর্ব ভারত দখল করবেন, চিকেন নেক নিয়ে নেবেন। সুতরাং তাকে সরাসরি যুদ্ধে গেলে একটা আন্তর্জাতিক ক্ষেত্রে একটা চাপ সৃষ্টি হতো, ভারতের বিপক্ষে যেত সেটা। কিন্তু আমরা আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করার মধ্য দিয়ে, বাণিজ্য বন্ধ করার মধ্য দিয়ে একটা শিক্ষা দেওয়া হলো। কারণ একটি দেশ যদি আর্থিকভাবে পিছোতে থাকে, সেই দেশটি এমনিই শেষ হয়ে যাবে। যেরকম বাংলাদেশ বেশ কয়েক বছর আগে তাদের আর্থিক প্রবৃদ্ধির 6-এর বেশি, 6 থেকে 7-এর মধ্যে ছিল, এখন 3.5-এ নেমে এসছে। তো আগামী দিনে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধির হার পাকিস্তানের মতো চলে যাবে, পাকিস্তান 2.6-এ নেমে এসছে। সুতরাং দক্ষিণ এশিয়ার এই দরিদ্র এবং আর্থিকভাবে চ্যালেঞ্জ যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সমপর্যায় হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশে কিন্তু একটা সম্ভাবনাময় ইকোনমি ছিল, শেখ হাসিনার সময় হয়েছিল, সেটা ভুলে যাচ্ছে তদারকি সরকার এবং তাদের সমর্থকগণ। সুতরাং আগামী দিনে এই বাংলাদেশকে চাপে রাখার জন্য এটা প্রথম কৌশল হলো। দ্বিতীয় কৌশল হবে হচ্ছে, যদি চিকেন নেক নেওয়ার চেষ্টা করে, তাহলে বাংলাদেশের যে উত্তরাংশ রয়েছে, রংপুর সংলগ্ন লালমনিরহাট, সেই অংশটা তো আমরা নিয়ে নেব। সুতরাং ভারত এবার বার্তা দিয়ে দেখিয়ে দিয়েছে ভারত কি পারে কি পারে না। এবং পাকিস্তানের যখন সংবাদপত্রগুলো ভুল খবর প্রচার করছিল, বাংলাদেশের সংবাদপত্রগুলো এবং প্রথম আলোর মতো প্রথম সারির দৈনিক ইত্তেফাক, এরাও ভুল খবর মানে প্রচারিত করছিল ভারতের বিরুদ্ধে, অর্থাৎ পাকিস্তান অনেক যুদ্ধে নাকি জয়ী হয়ে গেছে। অর্থাৎ এই যে পুরো পাকিস্তান পন্থী একটা গণমাধ্যম, বাংলাদেশের মানে বুদ্ধিজীবী মহল, বাংলাদেশের একটা জনগণের বড় অংশ এবং শাসক দল, তারা যে একত্রিত হয়ে তারা একসুরে গান গাইছে, অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেনিং করছে, সেখানকার মানে জনগণকে ওই অংশটার জন্য একটা সত্যি করে কড়া বার্তা দেওয়ার প্রয়োজন ছিল। দেখুন, আমরা দেখুন বাংলাদেশের সাথে বাণিজ্য করার জন্য কিন্তু অনেক কিছু করেছি। আশুগঞ্জ পোর্ট যেটা বাংলাদেশে রয়েছে, ওই পোর্টে আমরা কলকাতা বন্দর থেকে মাল পণ্য নিয়ে আমরা ত্রিপুরার সাথে ব্যবসা করতাম, বাংলাদেশের মধ্য দিয়ে আমরা উত্তর পূর্ব ভারতে যেতাম। এখন আমরা অ্যাক্সেস বন্ধ করেছি, মানে ওদের যে আমাদের বাইল্যাটারাল যে বাণিজ্য, সেখানে মানে একটা ঘাটতি হবে বাংলাদেশের, এবং যে বাংলাদেশে ভারতের মধ্য দিয়ে যে নেপাল ভুটানের সাথে বাণিজ্য করতো, সেই বাণিজ্য ঘাটতি হবে। ফলত যে চুক্তিগুলো ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠী করে ফেলেছে নেপাল ভুটানের সাথে, সেগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি বাংলাদেশের যে কোম্পানিগুলো ভারতের র মেটেরিয়ালস উপর ডিপেন্ড করে বিভিন্ন প্রোডাকশন করতো, তারা ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি বাংলাদেশের যে কোম্পানিগুলো, বিশেষ প্রাণের মতো কোম্পানি যারা চিপস, কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন স্ন্যাক্স ভারতে রপ্তানি করে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং এখান থেকে স্পষ্ট হচ্ছে যে ঠিক কোন কোন ভাবনা চিন্তা থেকে ঠিক এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। অনেক ধন্যবাদ জানাবো দেবাশিস বাবু ওদেরকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং তার পাশাপাশি 4টি সীমানা চেকপোস্ট, এই ছবিগুলো আপনাদেরকে দেখালাম 4টে চতুষ্কোণের সময় এখানেই শেষ। অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।